আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহর দয়ায়, অপার কৃপায় সবাই ভালো আছো। কাছের ও দূরের যে যেখান থেকে আমাকে শুনছো, সবাইকে জানাই শুভেচ্ছা। শিক্ষা ব্যবস্থাকে গতিশীল রাখতে তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপর অনলাইন স্কুলের ক্লাসে পাঠদান হচ্ছে। পাঠ উপস্থাপন করছেন শিক্ষা জগতের অভিজ্ঞ শিক্ষক মহোদয়গণ। চট্টগ্রাম অনলাইন স্কুল সহ বাংলাদেশের প্রতিটি অনলাইন স্কুল ও কিশোর বাতায়নে নিয়মিত পাঠ উপস্থাপন চলছে। আমি আশা করছি তোমরা প্রতিটি বিষয়ের ক্লাস মনোযোগ সহকারে অনুশীলন করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে আমার আজকে পাঠটি পৌঁছে দিবে, যাতে তারাও উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম অনলাইন স্কুলে আজকের পাঠে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ আলমগীর, সিনিয়র শিক্ষক, চল্লকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কর্ণফুলী, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আমার পরিচয় কবিতাটি আলোচনা করব। লিখেছেন সৈয়দ শামসুল হক, শিকন ফল। প্রিয় শিক্ষার্থীরা, এ পাঠ শেষে তোমরা কবি সৈয়দ শামসুল হক এর পরিচিতি বলতে পারবে, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় বর্ণনা করতে পারবে, বাঙালি কৃতি সন্তানদের পরিচয় ব্যাখ্যা করতে পারবে, অসাম্প্রদায়িক চেতনার পরিচয় বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে কবি সৈয়দ শামসুল হকের জীবন সম্পর্কে জেনে নেই। সৈয়দ শামসুল হকের জন্ম 27 ডিসেম্বর 1935 সালে বাংলাদেশের কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাক্তার সৈয়দ সিদ্দিক হুসাইন এবং মাতার নাম সৈয়দা হালিমা খাতুন। শিক্ষা জীবন। সৈয়দ শামসুল হকের শিক্ষা জীবন শুরু হয় কুড়িগ্রাম স্কুলে। এরপর তিনি 1950 সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে গণিতে লেটার মার্কস সহ মেট্রিক অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। 1952 সালে জগন্নাথ কলেজ থেকে এইচএসসি ও 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। পরবর্তীতে স্নাতক পাশের আগে 1956 সালে পড়াশোনা অসমাপ্ত রেখে লন্ডনে চলে যান। তার কর্মজীবন। 1971 সালে তিনি লন্ডনে বিবিসির বাংলা খবর পাঠক হিসেবে চাকরি গ্রহণ করেন। তিনি 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের খবরটি পাঠ করেছিলেন। অতঃপর 1972 সাল থেকে 1978 সাল পর্যন্ত বিবিসি বাংলার প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমে সাংবাদিকতায় তার দৃঢ় কণ্ঠ, সাবলীল উচ্চারণের জন্য তিনি জনসাধারণের কাছে পরিচিতি লাভ করেন। সৈয়দ শামসুল হক বিংশ শতাব্দীর শেষ ভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, অনুবাদ তথা সার্বক্ষণিক সাহিত্যকর্মী বৈচিত্র্যময় সম্ভারে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে সব্যসাচী লেখক বলা হয়। তার লিখনী জীবন প্রায় 62 বছর। সৈয়দ শামসুল হক মাত্র 29 বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সে এই পুরস্কার লাভ করেছেন। এছাড়া বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য 1984 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত
সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদক লাভ করেন। 2000 সালে স্বাধীনতা পুরস্কার এবং আদমজী সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার, কবিতালাভ পুরস্কার, জেবুন্নেসা মাহবুবুল্লাহ স্বর্ণপদক, পদাবলী কবিতা পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক ইত্যাদি পুরস্কারে ভূষিত হন। তার কবিতায় রয়েছে গভীর অনুপ্রেরণা। তার গ্রন্থসমূহ একদা এক রাজ্যে, বিরতিহীন উৎসব, বৈশাখে রচিত পঙ্কক্তিমালা, পরাণের গহীন ভিতর, অগ্নি ও জলের কবিতা, কাননে কাননে তোমারই সন্ধানে, শ্রেষ্ঠ কবিতা, রাজনৈতিক কবিতা, ধ্বংসস্তূপে কবি ও নগর, আমার শহর ঢাকা, বৃষ্টি ও জলের কবিতা গ্রন্থগুলো তাকে পাঠক মহলে জনপ্রিয় করে তোলে। তার মৃত্যুর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার শেষ কবিতা লিখেন। কবিতার নাম আহা আজ কি আনন্দ অপার। তার রচনায় সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ অনুভূতি দিকগুলো তুলে ধরেন। তার অন্যান্য নাটক বাংলার মাটি, বাংলার জল, যুদ্ধ এবং যোদ্ধা, ঈর্ষা, এখানে এখন ইত্যাদি নাটকে সমকালীন বাস্তবতা ফুটে উঠেছে। তার ছোট গল্প শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, অনুপম দিন, সীমানা ছাড়িয়ে, এক যুবকের ছায়াপথ, বৃষ্টি ও বিদ্রোহীগণ, 12 দিনের শিশু, তুমি সেই তরবারি, নির্বাসিতা ইত্যাদি। শিশুতোষ গ্রন্থ সীমান্তের সিংহাসন, সৈয়দ শামসুল হক নাট্যকার হিসেবেও সফলতা পেয়েছেন। বিবিসি বাংলায় নাটকে কাজ করার মাধ্যমে তিনি নাট্যকার হিসেবে পরিচিতি পান। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্য নাটক। তার পরের নাটক নুরুল দিনের সারা জীবন ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত। সৈয়দ শামসুল হকের মৃত্যু 27 সেপ্টেম্বর 2016 সালে 80 বছর বয়সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চরণ চিহ্ন পেলে, 1300 নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে কবি নিজেকে এই গ্রাম বাংলার জন্মানো বাঙালি হিসেবে পরিচয় দিয়েছেন। কবি বাঙালি পরিচয়ের ভিত্তি হিসেবে বাংলা ভাষাকে বাঙালি জাতিসত্তার সাথে মিশে থাকার কথা বলেছেন। 1000 বছর ধরে বাঙালি জাতির পথ চলা এবং জমির আলপথ অর্থাৎ মেঠো পথে চলাফেরা একদিনের নয়। আবহমান কাল ধরে বাঙালি জাতি এই পথ দিয়ে চলাফেরা করেছেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে আছে ছোট বড় 1300 নদী। এই নদীগুলো কবির কাছে তার আগমনের কথা জানতে চেয়েছে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই পদগুলোর মধ্যে প্রাচীন বাংলার অতি সাধারণ মানুষের প্রাণময় জীবনচিত্র ফুটে উঠেছে। কবি নিজেকে চর্যাপদের সময়কালের বলে উল্লেখ করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যের পদচারণা যখন থেকে শুরু হয়েছে, ঠিক তখন থেকে কবি ও যুগ ঐতিহ্য পরম্পরায় এদেশে অবস্থান করেছেন।
মঙ্গল কাব্যে বর্ণিত বাঙালির প্রতিবাদী চেতনার প্রতীক হলেন চাঁদ সওদাগর। তার 7টি বাণিজ্য তরী নদীতে ভাসিয়ে ব্যবসা বাণিজ্য করেছিলেন। কবি এখানে বাঙালির ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য ও সমৃদ্ধিশালীর সম্পৃক্ততা তুলে ধরেছেন। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে একাদশ শতক থেকে মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে যে বিদ্রোহ করেন তাই আমাদের ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে খ্যাত। এখানে কবি বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য বুঝিয়েছেন। প্রায় 400 বছর স্থায়ী পাল যুগের শাসকদের সময় শিল্প সাহিত্যে ও চিত্রকলার যে উন্নতি হয় তা স্বর্ণযুগ হিসেবে খ্যাত। পাল যুগের চিত্রকলাগুলো বাঙালি ঐতিহ্যের প্রতীক। পৃথিবীর উন্নত সভ্যতার চিত্রকলাগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ। পাল যুগের সমৃদ্ধিশালী চিত্রকলার তিব্বত, গ্রিস ও রোমানিয়ায় যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল বলে কবি আমাদের শিল্পের সমৃদ্ধ ঐতিহ্য বোঝাতে পাল যুগের চিত্রকলার উল্লেখ করেছেন। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোট বাংলার মন্দির বেদি থেকে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে বৌদ্ধবিহার নওগাঁ জেলায় পাহাড়পুর গ্রামে অবস্থিত। 1879 সালে আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। দ্বিতীয় পাল রাজা শ্রী ধর্মপাল দেব পাহাড়পুরের এই বিশাল বৌদ্ধবিহার বা সোমপুর বিহার তৈরি করেছিলেন। পৃথিবীর সবচেয়ে বড় বিহারগুলোর মধ্যে এটি অন্যতম। বাঙালি জাতি এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। কবি এখানে আমাদের প্রত্নতত্ত্বে জ্ঞান চর্চার ঐতিহ্যের পরিচয় দিতে পাহাড়পুরের বৌদ্ধবিহার ও বাঙালির ঐতিহ্যের জোট বাংলার মন্দির বেদির কথা উল্লেখ করেছেন। আধুনিক কালেও সে ঐতিহ্যের দ্বারা ম্লান হয়নি। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেওল থেকে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত বরেন্দ্র ভূমে সোনা মসজিদ হোসেন শাহের আমলে এই মসজিদটি নির্মিত হয়। সাধারণ শিল্প সৌন্দর্য মণ্ডিত স্থাপত্য কর্ম হিসেবে সোনা মসজিদ অন্যতম। কবি আমাদের মুসলিম ঐতিহ্যের সুমহান নিদর্শন হিসেবে সোনা মসজিদকে উল্লেখ করেছেন। এদেশে বিভিন্ন সময়ে সুফি সাধকদের আগমন করেছে। তারা ইসলাম প্রচার ও প্রসারে ব্রতী ছিলেন। আর বাউল গান এদেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় এবং বাঙালি হৃদয়ে মিশে আছে। সব এলাকাতেই দেউল বা দেবালয় মন্দির রয়েছে। তাই কবি এদেশের মিশ্র সংস্কৃতিকে বোঝাতে আলোচ্য চরণটি অবতারণা করেছে। আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পাড়া থেকে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে বাংলায় পাঠান কররানী বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়লে খুলনা, বরিশাল, সোনারগাঁও, ময়মনসিংহ ও শ্রীহট্টে স্বাধীন জমিদারদের উত্থান ঘটে। 1575 সালে
মুঘল সম্রাট আকবর বাংলা জয় করার পর এই স্বাধীন জমিদারগণ ঈসা খান নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মুঘল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইতিহাসে এরাই 12 ভূঁইয়া নামে পরিচিত। এরা হলেন ঈসা খাঁ, চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, লক্ষণ মাণিক্য প্রমুখ। বাংলার 12 ভূঁইয়ারা ছিলেন স্বাধীন চেতা ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। কবিও নিজেকে স্বাধীন চেতা ও 12 ভূঁইয়ার সমকালীন বলে মনে করেন। কমলার দিঘি ও মহুয়ার পালা অর্থাৎ ময়মনসিংহ গীতিকার মাধ্যমে কবি বাঙালির এক অমূল্য লোকভাণ্ডার হাজার বছরের এই ঐতিহ্য প্রীতিকে উল্লেখ করেছেন। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। প্রিয় শিক্ষার্থীরা, উপযুক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে মীর নিসার আলী উর্ফে তিতুমির অত্যাচারী ইংরেজ বাহিনী ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে 1831 সালের 19শে নভেম্বর তিনি শহীদ হন। হাজী শরীয়তুল্লাহ দীর্ঘকাল মক্কায় অবস্থান করে ইসলাম ধর্মে জ্ঞান অর্জন করে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করেছেন। এছাড়া বিদেশি শাসন, শোষণ, জমিদার, জোরদার ও মহাজনদের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করার জন্য আন্দোলন করেন। বাংলার মহান দুই কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি অগ্নিবীণা ও গীতাঞ্জলির মধ্যে কবি বাঙালির জাতিসত্তা ও আত্মপরিচয়ের উপাদান মনে করেছেন। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে ক্ষুদিরাম বসু শৈশব থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন। ভুলবশত দুইজন ইংরেজ নারীকে হত্যা করার কারণে 1908 সালের 11 আগস্ট এই মহান বিপ্লবীর ফাঁসি হয়। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম জেলার রাউজান থানায় জন্মগ্রহণ করেন। তিনি 1930 সালে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করেন। 1934 সালের 12 জানুয়ারি তার ফাঁসি হয়। জয়নুল শিল্পাচার্য জয়নুল আবেদিন দেশজ ইতিহাস ও সংস্কৃতির পটভূমিতে তার বিপুল শিল্পকর্ম রচিত। তিনি ছিলেন বাংলাদেশে শিল্পকলা আন্দোলনের প্রতিক্রিয়া। অবন ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি কবিগুরু রবীন্দ্রনাথের চাচা। তিনি অসাধারণ প্রতিভাধর ও বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। কবি এখানে বাঙালি জাতি আন্দোলনে, সংস্কৃতিতে, শিল্পকলায় তাদের অবদানের কথা তুলে ধরেছেন। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে 1952 সালে রাষ্ট্রভাষা বাংলার অধিকারের জন্য এদেশের মানুষের ভাষা আন্দোলনে শহীদদের রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ। এদেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলা ভাষা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার প্রতীক, বাঙালি জাতির মুক্তির প্রতীক, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিস্ময়কর প্রতিভাদীপ্ত নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ অতিক্রম করে 1971 সালে
বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে জয়লাভ করে। কবি বাঙালির স্বাধীন জাতিসত্তা প্রতিষ্ঠার অগ্রনায়ক হিসেবে বিনম্র চিত্তে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদানকে স্মরণ করেছেন। আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন পেলে, শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে বাঙালি জাতির অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্যে বাংলার আপামর জনসাধারণ স্বাধীনতার দিক নির্দেশনা পায়। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে। বাঙালির ইতিহাস আবহমান কালের, বাঙালির ইতিহাস যুগ যুগ ধরে বাঙালির বিচরণের পদচিহ্ন, সংগ্রামের ইতিহাসকে পেছনে ফেলে কবি আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পদার্পণ করেছেন। কবির কাছে তার প্রেরণার কথা জানতে চাইলে কবি বঙ্গবন্ধুর প্রেরণায় বাঙালি জাতির মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেছেন। তবে তুমি বুঝি বাঙালির জাতির বীজ মন্ত্রটি শুনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে বাঙালি জাতি এক সমৃদ্ধ জাতি, সমাজ সেবায় মানুষের কল্যাণে সদা উদ্যোগী। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কবি এই পঙ্ক্তিতে বাঙালি জাতির বীজ মন্ত্র বলে মনে করেন। বাঙালি জাতি মানবতা বা মনুষ্যত্বকে সব যুগে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। এই বাংলায় সব ধর্ম ও বর্ণের মানুষ পাশাপাশি মিলে মিশে বসবাস করছে। ধর্মীয় কারণে এখানে কখনো বিভেদ নেই। ধর্মীয় কারণে কখনো এখানে বিভেদ তৈরি হয়নি। তাই কবি বলেছেন, বাঙালিরা চিরকাল একসাথে ছিল, থাকবে এবং সব বিভেদের রেখা মুছে দিয়ে বাঙালির সাম্যের ছবি আঁকবে। কবি সে আশা ব্যক্ত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা কবিতার সারসংক্ষেপ জেনে নেই। আমার পরিচয় শীর্ষক কবিতাটি সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা সমগ্র থেকে সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি দেশ। আত্মমর্যাদা বোধ সম্পন্ন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতিসত্তা গঠনের পেছনে রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি। এ কবিতায় নিজের আত্মপরিচয় বর্ণনা করতে গিয়ে বাঙালির সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস ও সংস্কৃতির ইতিহাসকে সামনে এনেছেন। যুগে যুগে বাঙালি জাতির নানা আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ আর মতাদর্শের বিকাশের মাধ্যমে বাঙালি জাতি যে আজকের অবস্থায় এসেছে তার পেছনে রয়েছে বাঙালির অতীত ইতিহাস। সমৃদ্ধ সেই ইতিহাস শুধু রাজনৈতিক ও ভৌগোলিকই নয়, তা হলো ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতি, সাহিত্য ও মানব সমাজের সুপরিসর বিবর্তনের ফসল। নানা আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ আর মতাদর্শের বিকাশের ভেতর দিয়ে এসেছে আজকের বাংলাদেশ। কৈবর্ত বিদ্রোহ, পাল যুগের চিত্রকলা, বৌদ্ধবিহারের জ্ঞান চর্চা, বারো ভূঁইয়াদের উত্থান, তিতুমির আর হাজি শরীয়তের বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধুর নেতৃত্বে
জন্ম নেওয়া স্বাধীন বাংলাদেশ অনবদ্য রূপ লাভ করেছে আমার পরিচয় কবিতার মধ্যে। বাঙালি জাতি এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। চর্যাপদ থেকে শুরু করে পাল যুগের বিখ্যাত চিত্রকলা সেসবেরই নিদর্শন। আধুনিক কালেও সে ঐতিহ্যের ধারা ম্লান হয়নি। এর প্রমাণ কবি রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জয়নুল সহ বহু শিল্পী সাহিত্যিকদের অমর সৃষ্টি। এসবই আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। সুদীর্ঘ এ পথ পরিক্রমায় বাঙালির অনুপ্রেরণা ছিল অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ। বহুকাল ধরে এই ভূখণ্ডে সব ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করছে। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্মবোধ ও বিশ্বাসে পারস্পরিক স্থাপন করেছে। সমঝোতা ও শ্রদ্ধাবোধের মাধ্যমে এ জাতি এক অনুসরণযোগ্য আদর্শ। কবির বিশ্বাস এই বাংলায় সাম্য বজায় থাকবে চিরকাল। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সবাই মিলে এই কবিতা সম্পর্কিত 1971 সালের 7ই মার্চের ভাষণের কিছু অংশ উপভোগ করি। আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে।
সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বীর বাঙালি অস্ত্র ধরো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই কবিতা সম্পর্কিত সেই ঐতিহাসিক ভাষণটি উপভোগ করেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি। নিম্নের অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো বাড়িতে ভালো করে শিখবে। আমি বাংলায় কথা বলি চরণটি ব্যাখ্যা করো। এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে বলতে কবি কি বুঝিয়েছেন? আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে বলতে কি বোঝানো হয়েছে? আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, কবি এ কথা কেন বলেছেন? কবি সওদাগরের ডিঙ্গার বহর বলতে কি বোঝাতে চেয়েছেন? সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই বলতে কি বোঝানো হয়েছে? নিম্নের প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্নগুলো বাড়িতে শিখবে। আমার পরিচয় কবিতার আলোকে বাঙালির সাম্যবাদী মানসিকতার দিকটি ব্যাখ্যা করো। আমার পরিচয় কবিতার আলোকে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। আমার পরিচয় কবিতায় বাঙালির যে আত্মপরিচয় ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। আমার পরিচয় কবিতায় যে অসাম্প্রদায়িক চেতনা প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।